ক্লাস 11-এর 2022 সালে স্টুডেন্টদের জন্য ইংলিশের একটি গুরুত্বপূর্ণ পোয়েম মিটিং অ্যাট নাইট, যার সেই কবিতাটির কথক হচ্ছে রবার্ট ব্রাউনিং। তার জন্ম হচ্ছে 1812 এবং মৃত্যু হচ্ছে 1889 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো এই মিটিং অ্যাট নাইট এর লেখক হচ্ছে রবার্ট ব্রাউনিং। এই মিটিং অ্যাট নাইট থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নের সাজেশন নিয়ে কিন্তু আলোচনা করব। অর্থাৎ যে সমস্ত প্রশ্নের মান 1 সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমরা মিটিং অ্যাট নাইটের পাবলিকেশনটা নিয়ে জানবো, বা পাবলিকেশন বা প্রকাশ সম্পর্কে কিছু জানবো। ঠিক আছে, ব্রাউনিংস মিটিং অ্যাট নাইট ইজ এ ভেরি পপুলার লাভ পোয়েম ইন ইংলিশ লিটারেচার। এই কথাটার অর্থ হচ্ছে লিটারেচার, কথার অর্থ হচ্ছে সাহিত্য। তাহলে এর বাংলা অর্থটা কী হলো, যে রবার্ট ব্রাউনিংয়ের মিটিং অ্যাট নাইট এই কবিতাটা ইংরেজি সাহিত্যের একটি খুবই জনপ্রিয় কিন্তু লাভ পোয়েম, প্রেমের কবিতা। ঠিক আছে, তো ইট ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন ড্রামাটিক রোম্যান্সেস অ্যান্ড লাইরিস ইন ডিসেম্বর 1845। ঠিক আছে, এটা প্রথম প্রকাশিত হয় 1845 সালের ডিসেম্বর মাসে ড্রামাটিক রোম্যান্সেস অ্যান্ড লাইরিস-এ। তো আমরা প্রথমে মিটিং অ্যাট নাইট থেকে পাবলিকেশনটা জানতে পারলাম। এই পাবলিকেশন থেকে বহু প্রশ্ন আসে, যেমন কবে প্রথম প্রকাশিত হয়, ঠিক আছে, কোন বা কোথায় প্রকাশিত হয়, যেমন ড্রামাটিক রোম্যান্সেস অ্যান্ড লাইরিসে প্রকাশিত হয় 1845 খ্রিস্টাব্দে। তো পাবলিকেশনটা আমরা জেনে রাখলাম। এবার আসবো আমরা মূল যে প্রশ্ন এবং উত্তরে সেটা। তো প্রথম প্রশ্নটাতে আমরা জানবো, টু হুইচ এজ ইন ইংলিশ লিটারেচার ডাজ রবার্ট ব্রাউনিং বিলং। অর্থাৎ কি, রবার্ট ব্রাউনিং ইংরেজি সাহিত্যের কোন যুগের লেখক বা কোন যুগের অন্তর্ভুক্ত লেখক, সেটা হচ্ছে রবার্ট ব্রাউনিং বিলং টু দ্য ভিক্টোরিয়ান এজ। ভিক্টোরিয়ান এজ কথার অর্থ হচ্ছে ভিক্টোরিয়ার যে যুগ সেই যুগের কিন্তু অন্তর্গত। হু রোড দ্য পোয়েম মিটিং অ্যাট নাইট। তোমরা জানোই যে মিটিং অ্যাট নাইট হচ্ছে রবার্ট ব্রাউনিংয়ের লেখা। তো উত্তরটা আমরা এভাবে লিখব, তো রবার্ট ব্রাউনিং রোড দ্য পোয়েম মিটিং অ্যাট নাইট। এই প্রতিটি প্রশ্নে বা উত্তরে যখন মিটিং অ্যাট নাইট থাকবে, সেই মিটিং অ্যাট নাইটে কিন্তু আমরা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবো, কারণ এটা হচ্ছে একটি কবিতার নাম। ঠিক আছে, কবিতার নামগুলোকে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়, তোমরা জানো এটা। তো এটাকে আমরা সাবধানতার মধ্যে রেখে দেব। তারপর আর একটা প্রশ্নের উত্তর আমরা আগেই জেনে যাই যে রবার্ট ব্রাউনিংয়ের জন্ম হচ্ছে 1812 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হচ্ছে 1889 খ্রিস্টাব্দে। এবার আমরা জানবো তৃতীয় প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ মিটিং অ্যাট নাইট। অর্থাৎ কি, মিটিং অ্যাট নাইট কোন ধরনের কবিতা। মিটিং অ্যাট নাইট ইজ এ লাভ লাইরিস। তাহলে কি, মিটিং অ্যাট নাইট একটি প্রেমের কবিতা বা গীতি কবিতা, লাইরিস। ঠিক আছে, প্রেমের গীতি কবিতা। এবার আমরা পরবর্তী যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা দেখব, 4 নম্বর প্রশ্ন, ইন হুইচ ওয়ার্ক অফ ব্রাউনিং ওয়াজ মিটিং অ্যাট নাইট পাবলিশড। তো আমরা প্রথমেই পাবলিশড কিন্তু যে প্রকাশকাল সেটা কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে কত, 1847। তো যাই হোক, আমরা উত্তরে এইভাবে লিখব যে মিটিং অ্যাট নাইট ওয়াজ পাবলিশড ইন রবার্ট ব্রাউনিংস ড্রামাটিক রোম্যান্সেস অ্যান্ড লাইরিস। অর্থাৎ কি, কোন গ্রন্থে প্রকাশিত হয়। যাই হোক, তো গ্রন্থটার নাম হচ্ছে মিটিং অ্যাট নাইট। যে গ্রন্থটিতে প্রকাশিত হয় সেটা হচ্ছে ড্রামাটিক রোম্যান্সেস অ্যান্ড লাইরিস। ঠিক আছে, এইবার প্রশ্ন, ইন হুইচ ইয়ার ওয়াজ মিটিং অ্যাট নাইট পাবলিশড। কোন বছরে, সেটা ডিসেম্বরের 1845 খ্রিস্টাব্দে। তো যাই হোক, উত্তরটা হচ্ছে মিটিং অ্যাট নাইট ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1847। পরবর্তী, হাউ মেনি লাইন্স ডাজ দ্য পোয়েম মিটিং অ্যাট নাইট কনসিস্ট অফ। কনসিস্ট কথার অর্থ হচ্ছে গঠিত। এবার হচ্ছে কবিতাটি কত লাইনে গঠিত হয়েছে বা কবিতাটির মোট কটি লাইন রয়েছে। ঠিক আছে, তো মিটিং অ্যাট নাইট কনসিস্ট অফ 12 লাইন। অর্থাৎ কি, মিটিং অ্যাট নাইট 12 লাইনের একটি কবিতা নিয়ে কিন্তু গঠিত। মিটিং অ্যাট নাইট হ্যাজ এ কম্প্যানিয়ন পোয়েম হুইচ ইজ দ্যাট। অর্থাৎ কি, যে মিটিং অ্যাট নাইট যে কবিতাটি রয়েছে সেই কবিতাটির আর একটি সঙ্গী কবিতার নাম কি। ঠিক আছে, কম্পানিয়ন, যেটা তাকে কোম্পানি দিয়েছিল আর কি, সেটা হচ্ছে পার্টিং অ্যাট মর্নিং ইজ দ্য পোয়েম হুইচ ইজ এ কম্প্যানিয়ন টু মিটিং অ্যাট নাইট। ঠিক আছে, যে নামটা ছিল সেটা হচ্ছে পার্টিং অ্যাট মর্নিং। এই কবিতাটা কিন্তু
একই সময়ের কবিতা, যেটা মিটিং অ্যাট নাইটের, যেটা এই দুটোর মধ্যে একটা মিল ছিল। ঠিক আছে, মিল ছিল বলতে বলা যাবে না, কিন্তু সঙ্গী ছিল আর কি, সঙ্গী বলা যাবে। ঠিক আছে, কম্পেনিয়ন, কোম্পানি করেছিল আর কি তাকে। হুইচ ইজ দ্য রেমি স্কিম, ঠিক আছে, রেমি স্কিম অফ দ্য পোয়েম। দেখো, স্কিম কথার অর্থ হচ্ছে স্কিমে, ঠিক আছে, রেমি কথার অর্থ হচ্ছে ছড়া। তাহলে এর বাংলা অর্থটা এটাই যে কবিতাটির অন্তমিল কি বা ছড়াটির অন্তমিল কি, ঠিক আছে, অন্ত যে মিল একটা রয়েছে, ছড়াটির স্কিম মিল ছিল, সেটা হচ্ছে দ্য রেমি স্কিম অফ দ্য পোয়েম মিটিং অ্যাট নাইট ইজ অ্যাজ ফলোস, এ বি সি সি বি এ, তারপর হচ্ছে ডি ই এফ এফ ই ডি। ঠিক আছে, এটা তো আমাদের লিখতে হবে। 9 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ফার্স্ট স্টানজা, আরেকবার বলি, হোয়াট ডাজ দ্য ফার্স্ট স্টানজা অফ পোয়েম সাজেস্ট। অর্থাৎ কি স্টানজা, স্টানজা কথার অর্থ হচ্ছে ধরে নাও স্তবক, ঠিক আছে, স্তবক স্টানজা। তো এখানে কি বলছে, হোয়াট ডাজ দ্য ফার্স্ট স্টানজা অফ পোয়েম সাজেস্ট, অর্থাৎ কি কবিতার প্রথম স্তবক কি বোঝায়। ঠিক আছে, কবিতার প্রথম স্তবক বলতে আমরা কি বুঝি, যাই হোক। তো দ্য ফার্স্ট স্টানজা অফ দ্য পোয়েম, কবিতাটার প্রথম স্তবক, মিটিং অ্যাট নাইট, ঠিক আছে, মিটিং অ্যাট নাইট যে কবিতাটি, সাজেস্ট বোঝায় দ্য লাভার্স এক্সাইটমেন্ট ফর দ্য সিক্রেট জার্নি। অর্থাৎ কি, যে কবিতাটির প্রথম স্তবক গোপন যাত্রার জন্য প্রেমিকের যে উদ্দীপনা, যাকে এক্সাইটমেন্ট বলছে আর কি, উদ্দীপনা, সেটাকে কিন্তু বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে কবিতাটির প্রথম স্তবক কি, এটা। ঠিক আছে, ভালোভাবে লিখবে। হোয়াট ডাজ দ্য গ্রে সি সাজেস্ট, গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ কি গ্রে সি, অর্থাৎ কি ধূসর যে সমুদ্র, সেটা বলতে কি বুঝো। ঠিক আছে, গ্রে সি বলতে কি বুঝো আর কি, ধূসর সমুদ্র, সমুদ্রকে কেন ধূসর বলা হয়েছে আর কি, এক কথায় এটাই বলছে, সমুদ্রকে কেন ধূসর বলা হয়েছে বা ধূসর বলার কারণ, বা গ্রে সি বলতে কি বোঝো আর কি। দ্য গ্রে সি সাজেস্ট দ্য টাইম হুইচ ইজ ইভিনিং অ্যান্ড দ্য লাভার্স ইম্পেন্ডিং সিক্রেট জার্নি টু মিট হিজ বিলভড। দেখো, এটা সুন্দর লাইন, যে ধূসর সমুদ্র সন্ধ্যাকালকে এবং প্রেমিকার সঙ্গে সাক্ষাতের জন্য কিন্তু প্রেমিকের আসন্ন গোপন যাত্রাকে বোঝায়। তাহলে কিন্তু দেখো, এই একটা লাইন যে দ্য গ্রে সি, এই ছোট একটা লাইনের কতটা মিনিং। ঠিক আছে, কবিতাগুলো কিন্তু এরকমই হয়। তো তোমরা ভালোভাবে, বারবার বলছি, ভালোভাবে কবিতাগুলো পড়বে, ঠিক আছে, সেটাকে বোঝার চেষ্টা করবে, তাহলেই কিন্তু একমাত্র কবিতাগুলো তোমরা ভালোভাবে বুঝবে এবং উত্তরগুলো ভালোভাবে লিখতে পারবে। ঠিক আছে, এবার পরবর্তী প্রশ্ন, তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, বারবার বলছি। হাউ ডাজ ব্রাউনিং ডিসক্রাইব দ্য হাল্ফ মুন, অর্থাৎ কি হাল্ফ মুন, অর্থাৎ অর্ধেক চাঁদ। ঠিক আছে, তো হাউ ডাজ, কিভাবে অর্ধেক চাঁদকে ব্রাউনিং বর্ণনা করেছিল। ব্রাউনিং কথা হচ্ছে রবার্ট ব্রাউনিংয়ের কথা বলছি। ঠিক আছে, তো কীভাবে রবার্ট ব্রাউনিং কবিতাটিতে অর্ধেক চাঁদকে বর্ণনা করেছিল। দেখো উত্তরটা, দ্য হাল্ফ মুন ইজ ডিসক্রাইবড অ্যাজ ইয়েলো, কীরকম, ইয়েলো, যেন আধখানা চাঁদ হলুদ বর্ণের। ঠিক আছে, অ্যান্ড এবং লুকস লার্জ অ্যাজ ইট শাইনস লো অন দ্য হরিজন। দেখো একটি সুন্দর লাইন, যে আধখানা চাঁদ হলুদ বর্ণের এবং বড় এবং নিচু। ঠিক আছে, লার্জ অ্যাজ ইট শাইনস লো, এবং নিচু, বড় এবং নিচু রূপে কি করেছে, বর্ণিত হয়েছে, বড় এবং নিচু রূপে কিন্তু বর্ণিত হয়েছে কবিতায়। আচ্ছা, দ্য ওয়েভস, ওয়েভস কথার অর্থ কি, ওয়েভস কথার অর্থ হচ্ছে সমুদ্র তরঙ্গ বা সমুদ্রের ঢেউ। আর রোস্ট কথার অর্থ হচ্ছে জাগ্রত বা জেগে ওঠা। ঠিক আছে, ফ্রম দেয়ার স্লিপ মানে তো তোমরা জানো ঘুমন্ত বা ঘুমানো আর কি। হোয়াট ডু দে ইমলি, ঠিক আছে, তো এখানে এর তাৎপর্য দেখছে আর কি। তাহলে ঢেউগুলো ঘুম থেকে জেগে ওঠে, এটি কি তাৎপর্য বহন করে। ঠিক আছে, বা এটার তাৎপর্য কি, যে ঢেউগুলো ঘুম থেকে জেগে ওঠে, এটার তাৎপর্য কিন্তু জানতে চেয়েছে। তো উত্তরটা আমরা এইভাবে লিখব, দ্য ওয়েভস, ঢেউগুলো, হুইচ আর রোজড ফ্রম দেয়ার স্লিপ ইমলি দ্য শোরিং, কি বলছে, দ্য শোরিং ফ্যাশন অফ দ্য স্পিকার।
দেখো গুরুত্বপূর্ণ লাইন, যে ঘুম থেকে জেগে ওঠা ঢেউগুলো বক্তার উদ্বেলিত আবেগের ইঙ্গিতবাহী। ঠিক আছে, বক্তা স্পিকার যে কবিতার কথাও রয়েছে রবার্ট ব্রাউনিং, তার কিন্তু একটা কি ইঙ্গিতবাহী আবেগের উদ্বেলিত, ঠিক আছে, বক্তার। এবার আমরা যাব 13 নম্বর প্রশ্নে। হোয়াটস দ্য মিনিং অফ পিআরও, বা পিআরও বলতে কি বোঝায়? পিআরও কথার অর্থ যদি এটার বাংলা মিনিং জানতে চাও, এটার বাংলা মিনিং হচ্ছে প্রমাণ। তো যাই হোক, তো পিআরও বলতে কবিতায় কি বোঝানো হয়েছে? পিআরও বা প্রো রিফার্স টু দ্য পয়েন্টেড ফ্রন্ট পার্ট অফ এ বোর্ড। বোর্ডের যে সামনের দিকের অংশ সেটাকেই কিন্তু প্রো বা, ঠিক আছে, বা প্রো বলতে বোর্ডের যে সামনের দিকের সূচল অংশটা থাকে সেটাকেই কিন্তু বোঝানো হয়েছে। নেক্সট, হোয়াটস দ্য স্লাশি স্যান্ড? স্লাশি স্যান্ড, স্লাশি স্যান্ড কথাটা হচ্ছে ঢালু বালু বা বালি, ঠিক আছে, ঢালু বালি। তো হোয়াটস দ্য স্লাশি স্যান্ড, তাহলে স্লাশি স্যান্ড বলতে কি বোঝো? আমরা জানবো যে স্লাশি স্যান্ড কথার অর্থ হচ্ছে, আমরা তো জানলাম বালি, তো উত্তরটা হচ্ছে দ্য স্লাশি স্যান্ড রিফার্স টু দ্য সফট অ্যান্ড মাডি স্যান্ড। মাডি, মাডি কথা হচ্ছে কর্দমাক্ত বালুচর, ঠিক আছে, মাডি স্যান্ড কর্দমাক্ত বালুচর। তাহলে কি স্লাশি স্যান্ড, কি স্লাশি স্যান্ড হচ্ছে কর্দমাক্ত বালুচর। এবার হচ্ছে হোয়ার ডাজ দ্য স্পিকার লেডি স্পিকারস লেডি লাভ লিভ, মানে কোথায় বসবাস করে আর কি। এর অর্থটা হচ্ছে কোথায় বক্তার যে লাভ ছিল বা প্রেমিকা কোথায় বসবাস করেন। উত্তর হচ্ছে দ্য স্পিকারস লেডি লাভ লিভস ইন এ ফার্ম হাউস, একটি ফার্ম হাউসে কিন্তু, বা খামার বাড়ি। ফার্ম হাউস কোথার অর্থ হচ্ছে খামার বাড়ি বলতে পারো, তো খামার বাড়িতে কিন্তু বসবাস করে। হাউ লং ইজ দ্য সি স্ক্যান্টেড স্ক্যান্টেড বিচ? হাউ লং ইজ দ্য সি স্ক্যান্টেড বিচ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্ক্যান্টেড কথার অর্থ হচ্ছে সুগন্ধ, এবং বিচ কথার অর্থ হচ্ছে সমুদ্র যে সৈকত তাকে কিন্তু বোঝায়। তাহলে উত্তরটা দ্য স্ক্যান্টেড বিচ ইজ 1 মাইল লং, অর্থাৎ কি 1 মাইল কিন্তু দীর্ঘ, ঠিক আছে। যদি প্রশ্ন আসে সমুদ্রের গন্ধবাহী তটভূমিটি কতটা লম্বা, তাহলে লিখবো আমরা সমুদ্রের গন্ধবাহী তটভূমিটি 1 মাইল লম্বা। দ্য সি স্ক্যান্টেড বিচ ইজ 1 মাইল লং। নেক্সট, হাউ মেনি fields will the post have to cross before a farm appears? ফার্ম অ্যাপিয়ার্স কথাটা হচ্ছে খামার প্রদর্শিত হওয়া, ঠিক আছে। তো হাউ মেনি ফিল্ডস উইল দ্য পোস্ট হ্যাভ টু ক্রস বিফোর এ ফার্ম অ্যাপিয়ার্স, উত্তরটা লিখবো, গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, ঠিক আছে। উত্তরটা হচ্ছে দ্য পোয়েট উইল হ্যাভ টু ক্রস 3 fields বিফোর এ ফার্ম অ্যাপিয়ার্স, অর্থাৎ কি যে খামারটি দেখা দেওয়ার আগে কিন্তু কবিকে 3টি মাঠ পেরিয়ে যেতে হবে। অর্থাৎ খামারটি দেখতে গেলে কবিকে মোট 3টি মাঠ পেরোতে হবে, তারপরে কিন্তু খামারটিকে দেখতে পারবে, ফার্ম অ্যাপিয়ার্সটিকে, ঠিক আছে। নেক্সট, হোয়াট টু দ্য স্টার্টলেট লিটিল ওয়েভস ডু আফটার বিং রোকেন আপ ফ্রম দেয়ার স্লিপ? হোয়াট ডু দ্য স্টার্টলেট লিটিল ওয়েভস স্টার্টলেট লিটিল ওয়েভস কথার অর্থ হচ্ছে চমকে দেওয়া ছোট ঢেউ, ঠিক আছে, সমুদ্রের। তো এর বাংলা অর্থটা আমরা জানবো। এর বাংলা অর্থটা এটাই যে চমকে ওঠা ছোট ছোট ঢেউ বা ঢেউগুলি ঘুম থেকে জেগে ওঠার পর কি করে, ঠিক আছে। আফটার বিং ওকেন আপ মানে জেগে ওঠা, ফ্রম স্লিপ ঘুম থেকে, দ্য স্টার্টলেট লিটিল ওয়েভস লিপ ইন ফায়ারি রিংলেটস, অর্থাৎ কি যে ঘুম থেকে জেগে ওঠার পর চমকে ওঠা ছোট ছোট ঢেউ আগুনে কোকড়া চুল হয়ে কিন্তু লাফিয়ে ওঠে। তোমরা সমুদ্রের ঢেউকে কিন্তু ওভাবেই কিন্তু দেখে থাকবে আর কি। এবার আমরা দেখব তোমাদের নেক্সট যে প্রশ্ন রয়েছে 19 নম্বর প্রশ্ন, অনেক ভুল হচ্ছে আজকে ভিডিও বানাতে, যাই হোক। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য সি ইন মিটিং অ্যাট নাইট? মিটিং অ্যাট নাইট যে কবিতাটি রয়েছে সেখানে সি বা সমুদ্রের কালারটি কেমন ছিল? সমুদ্রের কালারটি কেমন ছিল?
ইন দ্য পোয়েম মিটিং অ্যাট নাইট দ্য কালার অফ দ্য সি ইজ গ্রে। গ্রে কথার অর্থ হচ্ছে ধূসর, অর্থাৎ কি সমুদ্রের রঙটা হচ্ছে ধূসর। এবার পরবর্তী এগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন হয় যে দ্য স্পার্ট অফ দ্য লাইটেড ম্যাচ অ্যাজ ডেসক্রাইবড ইন মিটিং অ্যাট নাইট ইজ এটা হবে ব্লু। তারপর দ্য কুইক শার্প স্ক্র্যাচ হেয়ার, the word scratch describe the sound of a matchstick being lighted. Meeting at night is a love poem, তোমরা জানো a love poem. The sea as described in meeting at night is grey, ধূসর। আমরা একটু আগে জানলাম ধূসর, কিন্তু সমুদ্রের রং কিন্তু ধূসর। The land as described in meeting at night is black। এবং সর্বশেষ তোমাদের 25 নম্বর প্রশ্ন, the moon as described in meeting at night is yellow। ঠিক আছে, তো আজকে আমরা জানতে পারলাম কিছু গুরুত্বপূর্ণ তোমাদের মিটিং অ্যাট নাইট থেকে শর্ট অ্যান্সার টাইপ এবং এমসিকিউ প্রশ্নের উত্তর গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যেসব প্রশ্নের মান থাকে 1, আমরা পরবর্তী ভিডিওয়ে পরবর্তী গুরুত্বপূর্ণ যে আরেকটা তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে কবিতা, সেই কবিতাটি থেকে আমরা জানবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।